শেষ দিনেও রাজধানীবাসী স্বস্তির ঈদযাত্রা। স্টেশন টার্মিনালে চাপ থাকলেও নেই উপচে পড়া ভিড়, ভোগান্তি না থাকায় খুশি যাত্রীরা। ঈদ উল ফিতরের ক্ষণ গণনায় সন্ধ্যায় বসছে চাঁদ দেখা কমিটি। মধ্যপ্রাচ্য সহ দেশের কিছু স্থানে উদযাপিত হচ্ছে আজ। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা। সকাল 8:30টায় প্রধান জামাতের অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ বিশিষ্টজনরা। এবং ভূমিকম্পে লন্ডভন্ড মিয়ানমারে বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা, আহত নিখোঁজও অনেক, চলছে মানবিক বিপর্যয়। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। এবারে বিস্তারিত। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেষ মুহূর্তে ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। রেল স্টেশন, বাস টার্মিনালগুলোতে যাত্রীর চাপ বাড়লেও ঈদ ছুটি আগাম শুরু হওয়ায় উপচে পড়া ভিড় ছিল না। ভোগান্তি ছাড়াই শেকড়ের টানে বাড়ি ফিরতে পেরে খুশি সাধারণ মানুষ। এমআর আসাদের রিপোর্টে। কেউ স্বপ্ন নিয়ে, কেউ বা স্বপ্নের কাছে ফিরে যাচ্ছেন ঈদের আনন্দকে পূর্ণতা দিতে। পরিবারের বয়স্ক বা কনিষ্ঠ সবার একটাই চাওয়া, নিরাপদে স্বজনদের সান্নিধ্যে পৌঁছানো। সোমবার ঈদ উল ফিতর উদযাপিত হলে রোববারই বাড়ি ফেরার শেষ দিন, তাই বাক্স পেটরা গুছিয়ে তাড়াহুড়ো ছুটোছুটি রেল স্টেশনের প্ল্যাটফর্মে। কয়েকদিন আগে থেকেই ঈদের ছুটি শুরু হওয়ায় রোববার যাত্রীর চাপ ছিল তুলনামূলক কম, তবে চাহিদার তুলনায় টিকিট বরাবরের মতোই অপ্রতুল। যাওয়ার ঈদের আগে মোটামুটি চলে গেছে অনেক, এই জন্য অন্য বছর হচ্ছে ঈদের চেয়ে এবার ঈদের তো জানটা কম, যানজটটা কম আর কি। খুব ইজিলি যেতে পারতেছি, হ্যাঁ, খুব স্বাচ্ছন্দ্যে। হ্যাঁ, অন্যান্য বছর তো অনেক হ্যাসিং হয়, এবার সেই জিনিসটা হচ্ছে না। শিডিউল বিপর্যয় এটা নাই, আমরা ঠিক সময় মতো ট্রেন সব সাইডে যাচ্ছে, যাত্রীর ভোগান্তি একটু কম এবার গতবারের তুলনায়। একই দৃশ্য বাস টার্মিনালগুলোতেও। বিকল্প নানা পরিবহনে যাত্রীরা রাজধানী ছেড়ে যাওয়ায় প্রত্যাশিত যাত্রী জোগাড় হচ্ছে না কাউন্টারগুলোতে। সচরাচর যেরকম ঈদগুলা আমরা কাটাইছি সেরকম না, তবে আজকে মোটামুটি ভালো, মানে আসার প্রায় 60% কভার করছে। ছোট একটা প্রাইভেট সেও একটা বাড়িতে যাওয়ার সময় 4-5 জন ফ্যামিলি নিয়ে চলে যাবে প্রাইভেটে। আগে এরা সব বাসে যায়, এখন তো তারা যাচ্ছে। স্বপ্নের ঈদযাত্রা পরিপূর্ণতা পাবে তখনই যখন নারীর টানে শেকড়ের কাছে নিরাপদে পৌঁছাবেন স্বজনরা। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। এবার পাটুরিয়া দৌলতদিয়া ফেরি পারাপারে খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, পারাপারের জন্য গাড়ির চাপ কেমন দেখছেন, জানাবেন। যাতায়াতের নৌপথ এই পাটুরিয়া ফেরিঘাট এলাকায়, এখানে কিন্তু সকাল থেকে যাত্রীদের কিছুটা চাপ ছিল, এখন দুপুর নাগাদ কিন্তু একটু চাপ কমেছে এবং ফেরি কিন্তু যাত্রী পারাপারের অপেক্ষায় রয়েছে। আমরা বিগত সময় যেটি দেখেছি যে এই পাটুরিয়া ঘাট প্রান্তে প্রায় যানবাহনের দীর্ঘ একটি সারি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং প্রায় 4 থেকে 5 কিলোমিটার কিন্তু আমরা যানজট দেখেছি। তো এবারের ঈদ যাত্রায় কিন্তু এই পাটুরিয়া ঘাট প্রান্তে কিন্তু ঈদের আগামীকাল কিন্তু ঈদ, এমনটি সময় কিন্তু সেরকম কোনো চাপ আমরা দেখতে পাচ্ছি না। তবে স্থানীয় যে যানবাহন আছে সেই সব যানবাহন করে যাত্রীরা যখন এই পাটুরিয়া ঘাটে নামছিল, সেই সকাল থেকে কিছুটা চাপ আমরা দেখেছি। আমার পিছনে যদি একটু দেখায় যে এই মুহূর্তে কিন্তু একটি ফেরি অপেক্ষা করছে, কেরামত আলী নামে একটি ফেরি। এই ফেরিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সেরকম চাপ না থাকায় কিন্তু একই সাথে 2টি ফেরি কিন্তু এই ঘাটের পন্টনে কিন্তু অপেক্ষা করছে। এবং আজকে যদি বলি যে এই প্রায় 17টি ফেরি এবং 23টি লঞ্চ কিন্তু এই ঘরমুখী মানুষের যাতায়াতের পার করার জন্য অপেক্ষায় রয়েছে। এবং আমরা বিএডব্লিউটিএস এর সাথে কথা বলছি, তারা যেমনটি বলেছে যে এবারের ঈদ যাত্রায় পর্যাপ্ত পরিমাণ ফেরি এবং লঞ্চ থাকার কারণে কিন্তু যাত্রী ভোগান্তি হচ্ছে না। এবং অন্যদিকে যদি একটু বলি যে এই যান চলাচলের মধ্যে, আর অন্যদিকে কিন্তু যদি একটু বলি যে এই মহাসড়কে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষায় কিন্তু জেলা পুলিশ প্রশাসন কিন্তু তৎপর রয়েছে এবং ঘাট এলাকায় কিন্তু তারা তৎপর রয়েছে। তো এবারের ঈদ যাত্রা আমরা
বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলছি, তারা কিন্তু বলছে যে গতবারের তুলনায় এবারে ঈদযাত্রা অনেকটাই স্বস্তিতে তারা কিন্তু আসলে বাড়ি ফিরতে পারছে। তো যদি আরেকটি বিষয় যদি একটু বলে রাখি যে অর্থাৎ আগামীকাল কিন্তু ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। এই ঈদুল ফিতর তারা যেন পরিবারের সাথে উদযাপন করতে পারে। ইতিমধ্যে কিন্তু ঢাকা ছেড়ে এই মানিকগঞ্জ পাটুরিয়া নৌপথে কিন্তু অনেকেই পারাপার হচ্ছে নির্বিঘ্নে। তো এই ছিল মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে শরীফুল, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। শনিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয় সন্ধ্যা 6:30টায় বাইতুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্ধারিত টেলিফোনে কল করার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সকালে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ডগরি মসজিদের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় লামাপাড়া এলাকায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মুসল্লিরা। অন্যদিকে দিনাজপুরের সদর উপজেলা বিরামপুর, চিরির বন্দর, বিরল, কাহারোল সহ কয়েকটি উপজেলায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মুসল্লিরা। এছাড়া পটুয়াখালীর 22 গ্রামের মানুষ উদযাপন করেছে আগাম ঈদ। চাঁদপুরেও অর্ধশত গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। ঈদ ঘিরে কেউ নাশকতা চালানোর চেষ্টা করলে জনগণ নিয়ে প্রতিহত করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। জাতীয় ঈদগাহ ঈদুল ফিতরের প্রধান জামাতের নিরাপত্তার পর্যবেক্ষণে এসে একথা জানান তিনি। এদিকে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ঈদের জামাতের নিরাপত্তা দিতে মাঠে থাকবে পুলিশের 15,000 সদস্য। ঈদগাহের নিরাপত্তা ঝুঁকি নেই এমন দাবি করেন তিনি। এখানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। এতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বিশিষ্ট নাগরিকরা অংশ নেবেন। মাঝ চৈত্রে দেশের 35 জেলার উপর দিয়ে বইছে হালকা থেকে মাঝারি তাপপ্রবাহ। ঈদে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে তাপপ্রবাহ অব্যাহত থাকলেও আজ থেকে কিছু কিছু জায়গায় তা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। রঙ্গন ফুলে রঙিন প্রজাপতির ওড়াউড়ি, রোদেলা দুপুরে একলা শালিকের হেঁটে বেড়ানো কিংবা রঙিন কাঠ গোলাপের অকাতরে নিজেকে মেলে ধরা, আর মেঘহীন নীল আকাশ, সবুজি গাছে রঙিন বাহারি ফুলের সমারোহ, এই সবই মাঝ চৈত্রের প্রকৃতি। রাজধানী সহ অন্তত 35টি জেলায় বয়ে যাচ্ছে হালকা থেকে মাঝারি তাপপ্রবাহ, আর যশোর ও সিরাজগঞ্জ জেলার উপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ। এর কবলে আয় রোজগার কমছে নিম্ন আয়ের মানুষের। কয়েকদিন ধরে অনেক গরমে তো মনে করেন ক্লান্ত, অসহ্য হয়ে যায়। গরম হলে আমরা গাড়ি চালাতে পারি না। গরমকাল কয়দিন তো দেখি আমার কাপড় চোপড় জামা কাপড় ভিজে গেছে বৈশা থেকে। প্রতিদিন ভাড়া মারে 2,000, 1,000, 1,500। আজকে সকাল থেকে এই পর্যন্ত ভাড়া মারছে 30 টাকা। এই সময়টায় রোদের বিকিরণকাল বেশি থাকায় দিনের বেলায় গরম বেশি অনুভূত হয়। গত 2-3 দিন ধরে আমরা তাপপ্রবাহ পেয়েছি হালকা থেকে মাঝারি ধরনের। ঢাকা, রাজশাহী এবং খুলনা বিভাগ, এই বিভাগে যে জেলাগুলো রয়েছে এবং যে এরপরেও বাড়তি যে জেলা রয়েছে মৌলভীবাজার, রাঙ্গামাটি, বরিশাল, পটুয়াখালী, এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে চলছে এবং এটা আজকে যে 30শে মার্চ আজকে কিছুটা কমে আসতে পারে, সব জায়গা থেকে না, কিছু কিছু জায়গা থেকে। গত 23শে মার্চ থেকে রাজধানী ঢাকা সহ সারা দেশে গরমের তীব্রতা বাড়তে শুরু করে। শুক্রবার পর্যন্ত তা 15টি জেলায় ছড়িয়ে পড়ে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, তবে প্রি মনসুন সিজন এবং যে কোনো জায়গায় আমাদের সিবি ক্লাউড এসে পড়তে পারে। আগামী 2-1 দিন দেশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেও জানায় আবহাওয়া দপ্তর। বৃষ্টির সম্ভাবনা নাই। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। হাত পা না থাকলেও ডানা মেলা থামছে না গুজবের। এসবের অধিকাংশই রাজনৈতিক ও রাষ্ট্রকেন্দ্রিক।
হালে যুক্ত হয়েছে সেনাবাহিনী। গুজব এইভাবে ডালপালা ছড়ানোয় আতঙ্ক ছড়াচ্ছে জনমনে। বিষয়টিকে উদ্বেগজনক উল্লেখ করে অপরাধ বিশেষজ্ঞরা বলেছেন, গুজবের ডালপালার বিস্তার বন্ধে ফ্যাক্ট চেকিংয়ের জোর দিতে হবে রাষ্ট্রকে, আর গুজব প্রতিরোধে নিরলসভাবে কাজ করতে হবে বলে দাবি করেছে পুলিশ। মনিরুল ইসলামের প্রতিবেদনে। মার্চের শেষ সপ্তাহে আচমকা ফেসবুক নিউজ ফিডে ভেসে ওঠে দেশে জারি হচ্ছে জরুরি অবস্থা। মুহূর্তেই এটি পঙ্গপালের মতো ছড়িয়ে পড়ে ফেসবুক ব্যবহারকারীদের ওয়ালে ওয়ালে। চলতে থাকে কানাঘুষা, জনমনে ছড়াতে থাকে আতঙ্ক। গুজবের প্রবণতা বৃদ্ধি পায় 5 আগস্টের পর। গুজব কখনো রূপ নেয় রাসেল ভাইপারে, কখনো আবার উপদেষ্টাদের কথিত স্ক্যান্ডাল। সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি নিয়েও কম অপতথ্য ছড়ানো হয়নি। আর্থিক খাত নিয়েও অপপ্রচার চলমান। এসব গুজব ছড়ানোর নেপথ্যে রয়েছে পলাতক সরকারের মতাদর্শীরা। গুজব কেন্দ্রিক কন্টেন্টগুলো, অডিও ভিডিওগুলো যারা প্রকাশ বা প্রচার করছেন, তারা চান যে এগুলোর মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা অসন্তোষ সৃষ্টি হোক। সেই অসন্তোষ সরকার সম্পর্কে তৈরি হোক, কিংবা নির্বাচন বা এই মুহূর্তে রাজনৈতিক দলগুলো সম্পর্কে তৈরি হোক, এরকম একটা উদ্দেশ্য এদের আছে। সেই উদ্দেশ্য নিয়ে কাজগুলো করছে। কদিন আগেও গুজব ছড়ানো হয় নাফ নদীতে 33 বিজিবি জওয়ান নিখোঁজ। পরে অবশ্যই তথ্যটি অপপ্রচার বলে বিবৃতি দেয় বিজিবি। মাঝে মাঝে শোনা যায়, এই তো দেশে ঢুকছেন হাসুবু, অনুসারীদের হুমকি, শেখ হাসিনা ফিরছে ভয়ঙ্কর রূপে। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ব্লাড ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ছে গুজব, যা মোকাবিলায় রাষ্ট্রকেই এগিয়ে আসতে হবে বলে মনে করেন অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদ। সঠিক ঘটনা, তথ্য, উপাত্ত সংবলিত অডিও ভিডিও কিংবা বিবরণ প্রকাশ করার মাধ্যমে সেটি যেরকম বন্ধ করতে হবে, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী যাদের পরিচয় শনাক্ত করতে পারছেন তাদের বিরুদ্ধে গ্রেপ্তার এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারলে, এবং এই খবরগুলো যখন গণমাধ্যমে আসবে, অন্যদের মধ্যে একটা সতর্ক অবস্থা কাজ করবে যে গুজব ছড়ালে কিংবা মানুষকে বিভ্রান্ত করলে, ভুল তথ্য উপস্থাপন করলে তার জন্য এই সাজা বা এই ব্যবস্থাগুলো আছে। গুজব আর অপপ্রচার রোধে পুলিশের সাইবার টিম সতর্ক রয়েছে বলে দাবি করেছে ডিএমপি। অপপ্রচার যেগুলো যারা করছেন, বিভিন্ন প্রপাগান্ডা ছড়াচ্ছেন, সেগুলো আমাদের নজরে এসেছে। আমরা আমাদের যে সোশ্যাল মিডিয়া মনিটরিং সিস্টেম রয়েছে সেইটার মাধ্যমে আমরা এই বিষয়গুলো আমরা মনিটর করছি এবং এই সব সংক্রান্তে যারা জড়িত আছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছে। গুজব প্রতিরোধে রাষ্ট্রের পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিলেন পুলিশের এই কর্মকর্তা। সোশ্যাল মিডিয়া একটা মুক্ত মিডিয়া, এখানে যে কোনোভাবে যার মতো তাদের। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারের প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 1600, আহত হয়েছে 3000-এরও বেশি। এদিকে ভূমিকম্পের পরেও দেশটির একাধিক অঞ্চলে বিমান হামলা চালিয়েছে জান্তা সরকার। অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলায় আরও 26 জন নিহত হয়েছে। এরই মধ্যে গাজায় নতুন যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি জানিয়েছে হামাস। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। বিধ্বংসী ভূমিকম্পের পর মিয়ানমারের ধ্বংসস্তূপ থেকে মিলছে একের পর এক লাশ। হুহু করে বাড়ছে মৃতের সংখ্যা। 3000-এরও বেশি মানুষ আহত হওয়ার পাশাপাশি নিখোঁজও রয়েছে শতাধিক। তবে প্রাকৃতিক এ দুর্যোগের পরেও থেমে নেই জান্তা সরকারের হামলা। ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে যখন ত্রাহি ত্রাহি অবস্থা, তখনও জান্তা সরকার দেশটির কিছু অংশে বিমান হামলা চালিয়ে 7 জনকে হত্যা করেছে। ভূমিকম্প আঘাত হানার 3 ঘন্টার কম সময়ের মধ্যে এই হামলা হয়েছে বলে নিশ্চিত করেছে বিবিসি বার্মিজ। এই হামলাকে অত্যন্ত আপত্তিকর ও অগ্রহণযোগ্য বলে চিহ্নিত করেছে জাতিসংঘ। এদিকে পুরো মুসলিম বিশ্ব যখন ঈদ উৎসবে মাতোয়ারা, তখন ফিলিস্তিন জুড়ে চলছে মাতম। গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত হয়েছে 26 জন। এরই মধ্যে গাজায় নতুন যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। শনিবার যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী হিসেবে দায়িত্ব পালন করা মিশর ও কাতারের কাছ থেকে নতুন একটি প্রস্তাব গ্রহণ করেছে বলে জানিয়েছে হামাস প্রধান খলিল আল হায়া। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে ইসরায়েলের পক্ষ থেকে মিশর ইতিবাচক সাড়া পেয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ।
চট্টগ্রাম নগরী চকবাজার থানা এলাকায় অবৈধ বালুর মহলকে কেন্দ্র করে আধিপত্যের জেরে 2 জন নিহত হয়েছে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন এক পক্ষের 4 জন। পুলিশ জানায় শনিবার মধ্যরাত থেকেই কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকায় বালু মহলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে মারা যায় 2 জন। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ঈদের ছুটিকে কেন্দ্র করে প্রস্তুত দেশের সর্ববৃহৎ পর্যটন কেন্দ্র কক্সবাজার সমুদ্র সৈকত। হোটেলে হোটেলে চলছে সাজসজ্জা ও পরিচ্ছন্নতার কাজ। আগত পর্যটকদের নিরাপত্তা দিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে ট্যুরিস্ট পুলিশ। আমানুল হক বাবুলের প্রতিবেদনে জানাচ্ছেন শারমিন স্বর্ণা। পুরো রমজানে পর্যটন শূন্য ছিল বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। 120 কিলোমিটার সৈকত জুড়ে ছিল না পর্যটকের আনাগোনা। 5 শতাধিক হোটেল মোটেল ও গেস্ট হাউসগুলো ছিল প্রায় ফাঁকা। এতে পর্যটন সংশ্লিষ্ট ছোট বড় ব্যবসায়ীরা অর্থকষ্ট পড়লেও ঈদে পর্যটক সমাগম হবে বলে প্রত্যাশা তাদের। ঈদকে কেন্দ্র করে আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ প্রস্তুত নিয়েছি যে গেস্টগুলো আসলে আমরা সর্বোচ্চ সেবা দেবো ইনশাআল্লাহ। 70% 60% বুকিং অলরেডি আমরা সম্পন্ন করেছি। আশা করি এই কয়েকদিনের মধ্যে আমরা সম্পূর্ণ বুকিংটা আমরা নিয়ে নিতে পারবো। আগের বছরের তুলনায় যেন এই বছর নতুনভাবে কক্সবাজারকে আরো বেশি এক্সপ্লোর করতে পারে মানুষ, এমন কিছু উদ্যোগ নিয়ে আমরা চলে এসেছি। ঈদের ছুটিকে কেন্দ্র করে এরই মধ্যে বুকিং হয়েছে অর্ধেকেরও বেশি হোটেল মোটেল। রমজানে পর্যটন আনাগোনা না থাকায় বছরের সময়টাতে পরিচ্ছন্নতা ও সাজসজ্জার সময় হিসেবে বেছে নেন হোটেল মোটেল সংশ্লিষ্টরা। রমজান মাসে একেবারেই গেস্ট অনেকটা বলা যায় শূন্যই থাকে, সেটাকে লক্ষ্য রেখে আমরা রমজান মাসে আমাদের বিভিন্ন ধরনের কাজ থাকে, সেই রেনোভেশনের কাজগুলো আমরা কমপ্লিট করে থাকি। আগত পর্যটকদের কাছ থেকে যেন বাড়তি ভাড়া আদায় না হয় সেজন্য নোটিশ দেওয়া হয়েছে বলে জানান হোটেল মোটেল মালিক সমিতি। কোনো পর্যটক থেকে যাতে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে এজন্য আমরা সব হোটেলকে নোটিশ দেওয়া আছে। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তার জন্য জেলা পুলিশ, জেলা প্রশাসন এবং টুরিস্ট পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। প্রায় লক্ষাধিক পর্যটকের আগমন ঘটতে পারে। তাদের সার্বিক নিরাপত্তায় প্রস্তুতি নিয়েছে টুরিস্ট পুলিশ। 3 ধাপে নিরাপত্তা দিতে পুলিশের পাশাপাশি কাজ করবে অন্যান্য বাহিনীর সদস্যরাও। আমরা আমাদের পুরো নিরাপত্তা প্রোগ্রামটিকে 3টি ভাগে ভাগ করেছি। প্রথম ভাগটি হচ্ছে 28 থেকে 30 মার্চ, আর তারপরে সম্ভাব্য ঈদের দিন ধরেছি আমরা 31 তারিখে, আর এরপরে 1 থেকে 5 এপ্রিল যেটা ঈদের ছুটি। 3টি ভাগে ভাগ করে আমরা আমাদের যে ফোর্স রয়েছে তাদেরকে ডিপ্লয় করছি। ঈদের বন্ধে পর্যটকে মুখরিত হবে কক্সবাজার। নোনা জলের উচ্ছ্বাসে মাতোয়ারা হবে পর্যটকরা, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। ভূগর্ভস্থ পানির যোগান কমে আসায় রাজশাহী অঞ্চলের 8 উপজেলায় বোরো চাষে বিরত থাকার অনুরোধ করেছে বিএমডিএ। তবে চাষিদের কথা মাথায় রেখে বিকল্প হিসেবে ধানের বদলে রবি শস্য চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। বিনামূল্যে দেয়া হচ্ছে বীজ ও কীটনাশক। বিস্তারিত মেহেদি হাসান শ্যামলের প্রতিবেদনে জানাচ্ছেন আফরিন পপি। রাজশাহী বিভাগের আমনোরা, নাচল, গোমস্তাপুর, তানোর, গোদাগাড়ি সহ 8 উপজেলায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে, যে কারণে পানি ব্যবহারে বিধিনিষেধ আরোপ করেছে বিএমডিএ কর্তৃপক্ষ। কিন্তু বোরো আবাদকারী কৃষকরা ক্ষতি পুষিয়ে নিতে ধানের বদলে রবি শস্য ফলিয়েছেন। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর 8 উপজেলায় প্রায় 40,000 হেক্টরের বেশি জমিতে বোরো ধান চাষ করতে পারবেন না কৃষকরা, যে কারণেই কৃষকরা রবি শস্য চাষের দিকে ঝুঁকেছেন। অফিস থেকে আপনার এটা বলেছে যে আমাদেরকে যে আপনারা রবি শস্য করেন, ধান বাদ দিয়ে। ধান উৎপাদন করতে গেলে তো পানি দরকার, পানি যদি না থাকে তো ধান উৎপাদন করবো কি, জমিকে ফেলে রাখবো। এই বছরে মানে পানির সংকটের জন্য ধানের আবাদটা কম। এবছরে ধান কমাই দিছে, মসুর, শস্য, আপনার গম, এগুলাই আপাতত বেশি আছে এখন। বরেন্দ্র অঞ্চলের বেশিরভাগ গভীর নলকূপে আর পানি মিলছে না, তাই ভূগর্ভের পানি উত্তোলন কমাতে উঁচু এলাকাগুলোতে নদীর পানি ব্যবহার করতে প্রচেষ্টা চালাচ্ছেন কর্তৃপক্ষ। ধান যেন পুরোটা না করে, কারণ ধানের জন্য যে পরিমাণ পানি লাগে সেটা আমরা সম্পূর্ণ সব এলাকায় পুরোপুরি দিতে আমাদের অসুবিধা আছে। আমরা সাধ্যমতো সারফেস ওয়াটার নিয়ে এসে ওই গ্রাউন্ড ওয়াটারের যেখানে আমার প্রবলেম আছে, যেখানে আমি কিছু জায়গা আছে কোনো ফসলই করতে পারি না, গ্রাউন্ড ওয়াটার অ্যাভেলেবল না, আমরা নদী থেকে পানি নিয়ে এসে একটানা
অনেকগুলো পন্টুন দিয়ে আমরা সাবরেশনের পানি নিয়ে আসার চেষ্টা করছি। গত 3 দশকে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও রাজশাহীর একটি বড় অংশে গড়ে ভূগর্ভস্থ পানির স্তর 8 থেকে 18 মিটার নেমে গেছে। আফরিন পপি, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার। শেষ দিনেও রাজধানীবাসীর স্বস্তির ঈদযাত্রা, স্টেশন টার্মিনালে চাপ থাকলেও নেই উপচে পড়া ভিড়, ভোগান্তি না থাকায় খুশি যাত্রীরা। ঈদ উল ফিতরের ক্ষণ গণনায় সন্ধ্যায় বসছে চাঁদ দেখা কমিটি, মধ্যপ্রাচ্য সহ দেশের কিছু স্থানে উদযাপিত হচ্ছে আজ। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা। সকাল 8:30টায় প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ বিশিষ্টজনেরা। এবং ভূমিকম্পে লন্ডভন্ড মিয়ানমারে বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা, আহত নিখোঁজও অনেক, চলছে মানবিক বিপর্যয়। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।